আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী রাজ্যগুলিকে তৃতীয় দফা লকডাউনের পরেও এর মেয়াদ সম্প্রসারিত হলে কিভাবে তারা সেই পরিস্থিতির মোকাবিলা করবে সে ব্যাপারে বিস্তারিতভাবে এ মাসের 15 তারিখের মধ্যে লিখিতভাবে জানাতে বলেছেন। মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে তিনি গ্রামাঞ্চলের সংক্রমণ ঠেকানোর ওপর সবচেয়ে বেশি জোর দেন। লকডাউনের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার চূড়ান্ত ক্ষমতা রাজ্যগুলির হাতে দেওয়া উচিত বলে মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন। করোনার বিরুদ্ধে ভবিষ্যৎ কর্মপন্থা স্থির করতে তিনি আজ জেলা শাসকদের সঙ্গে বৈঠকে বসছেন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে 118 জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা 2063। বিএসএফ এর 4 জওয়ানের দেহ সংক্রমণ ধরা পড়েছে। তৃতীয় দফার লকডাউনের মধ্যেই আজ থেকে ট্রেন পরিষেবা চালু হচ্ছে। লকডাউন ভেঙে বেআইনিভাবে জমায়েতের অভিযোগে পুলিশ উত্তর 24 পরগনার বসিরহাটে শুটিং করতে আসা একটি দলের 25 জনকে গ্রেপ্তার করেছে। কলকাতায় লকডাউন অমান্য করায় 743 জন ধৃত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যগুলিকে তৃতীয় দফা লকডাউনের পরেও এর মেয়াদ সম্প্রসারিত হলে কিভাবে তারা সেই পরিস্থিতির মোকাবিলা করবে সে ব্যাপারে বিস্তারিতভাবে এ মাসের 15 তারিখের মধ্যে লিখিত জানাতে বলেছেন। লকডাউন কিভাবে পর্যায়ক্রমে ধীরে ধীরে শিথিল করা যায় সেই সম্পর্কেও তিনি একটি ব্লু প্রিন্ট তৈরি করতে বলেছেন। মুখ্যমন্ত্রীদের সঙ্গে গতকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বৈঠকে শ্রী মোদী বলেন, প্রথম দফার লকডাউনে যে সমস্ত বিধিনিষেধ বলবৎ করা হয়েছিল দ্বিতীয় দফায় তার ততটা প্রয়োজন পড়েনি। একইভাবে তৃতীয় দফায় গৃহীত অনেক পদক্ষেপও চতুর্থ দফায় প্রয়োজন পড়বে না। প্রধানমন্ত্রী জানান, লকডাউনে দীর্ঘদিন আটকে থাকার কারণে মানুষ বাড়ি ফিরতে চাওয়ায় করোনা মোকাবিলায় সরকারের বেশ কিছু সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে। সরকার যিনি যেখানে আছেন সেখানেই থাকুন এই নীতি নিয়ে চলতে চাইলেও মানুষ বাড়ি ফিরতে চাওয়ায় কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়। সামাজিক দূরত্ব বজায় রাখার প্রয়োজনীয়তার উপর পুনরায় গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রের সামনে এখন একদিকে করোনা সংক্রমণের হার কমানো, অন্যদিকে স্বাভাবিক জনজীবন ফেরানো সবচেয়ে গুরুত্বপূর্ণ। ট্রেন পরিষেবা চালু প্রসঙ্গে শ্রী মোদী বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু করার জন্য এর প্রয়োজনীয়তা ছিল, তবে শুধুমাত্র সীমিত সংখ্যার ট্রেনই চালানো হবে। সব রুটে এখন ট্রেন চালানো হবে না বলেও তিনি জানান। প্রধানমন্ত্রী কোভিড-19 মোকাবিলায় আরও বেশি সুসংহত দৃষ্টিভঙ্গি গ্রহণের ওপর জোর দেন। করোনা সংক্রমণ যাতে কোনোভাবেই গ্রামাঞ্চলে ছড়িয়ে না পড়ে তা সুনিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে শ্রী মোদী উল্লেখ করেন। এই অতিমারি ঠেকাতে রাজ্যগুলির ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, গোটা বিশ্বেও কোভিড-19 মোকাবিলায় ভারতের সাফল্য বিশেষ স্বীকৃতি পেয়েছে। ভারসাম্য বজায় রেখে সবাইকে একজোট হয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে বলেও প্রধানমন্ত্রী জানান। লকডাউনের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার চূড়ান্ত ক্ষমতা রাজ্য সরকারগুলির হাতে দেওয়া উচিত বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গের জন্য আর্থিক প্যাকেজেরও তিনি দাবি জানিয়েছেন। প্রধানমন্ত্রী গতকাল করোনা মোকাবিলায় ভবিষ্যতের কর্মপন্থা স্থির করতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে যে বৈঠক করেন সেখানে মমতা ব্যানার্জি কেন্দ্রের বিরুদ্ধে লকডাউন নিয়ে পরস্পর বিরোধী অবস্থান নেওয়ার অভিযোগ করেন। তিনি বলেন, সরকার সব খুলে দিয়ে রাজ্য সরকারকে লকডাউন কার্যকর করতে বলছে। একদিকে সীমান্ত খুলে দিয়ে ট্রেন চালানো হচ্ছে, অন্যদিকে সম্পূর্ণ লকডাউনের কথা বলা হচ্ছে। এটা পরস্পর বিরোধী অবস্থান। কোথায় লকডাউন থাকবে না তার সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাজ্য সরকারের ওপরেই ছেড়ে দেওয়া হোক। ওই বৈঠকে তিনি এখনই লকডাউন প্রত্যাহারের বিরোধিতা করেন। লকডাউন চালিয়ে যাওয়ার পক্ষে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও সওয়াল করেছেন বলে জানা গেছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী দাবি করেন, ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের ফেরাতে রাজ্য সরকার রাজি। ইতিমধ্যে প্রায় 1 লক্ষ শ্রমিক ফিরেছেন, তবে রেলের ওই শ্রমিকদের কাছ থেকে ভাড়া নেওয়া উচিত হয়নি। অন্যদিকে বৈঠকে করোনা মোকাবিলার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে বিশেষ আর্থিক প্যাকেজও দাবি করেছেন মুখ্যমন্ত্রী। করোনা ভাইরাস মোকাবিলায় রাজ্য সরকার প্রাণপণ চেষ্টা করলেও কেন্দ্রীয় সরকার এ নিয়ে রাজনীতি করছে এবং তা অবিলম্বে বন্ধ করা উচিত বলেও মুখ্যমন্ত্রী জানান। সেই সঙ্গে তার দাবি, সব রাজ্যকে সমান গুরুত্ব দিতে হবে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে সম্মান করার জন্যও তিনি অনুরোধ জানান। এদিকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করতে মুখ্যমন্ত্রী আজ রাজ্যের জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে বৈঠকে বসছেন। দুপুরে নবান্নে জেলা প্রশাসনের সঙ্গে ওই আলোচনায় প্রধানমন্ত্রীর সঙ্গে গতকালের বৈঠকে করোনা মোকাবিলায় গৃহীত নতুন দিশানির্দেশ সম্পর্কে তাদের অবহিত করা হবে। সংক্রমণের হার কম রেখে কিভাবে অর্থনৈতিক কর্মসূচিতে আরও গতি আনা যায় তা নিয়েও আলোচনা হওয়ার কথা। পাশাপাশি রেশন বন্টন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও গতিশীল করা এবং পরিযায়ী শ্রমিকদের সমস্যাও বৈঠকের আলোচ্যসূচিতে স্থান পেতে পারে।
কলকাতায় বিএসএফ এর 4 জওয়ানের করোনা পজিটিভ ধরা পড়েছে। গত রবিবার রাতে নমুনা পরীক্ষায় পজিটিভ আসার পর তাদের সল্টলেকের বিএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। এরা দক্ষিণেশ্বরে কোয়ারেন্টাইনে ছিলেন। এর আগে রাজ্যে আসা কেন্দ্রীয় দলের সঙ্গে থাকা 3 জওয়ানেরও করোনা সংক্রমণ ধরা পড়েছিল। এই জওয়ানদের এমআর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসা চলেছে। এই 4 জওয়ান ওই জওয়ানদের সংস্পর্শে এসেছিলেন। এদিকে রাজ্যে আরো 5 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এই নিয়ে এখনো পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে 118 জনের মৃত্যু হল। এর মধ্যে 77 জন কলকাতার বাসিন্দা বলে স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এছাড়া 72 জন আক্রান্তের মৃত্যুর কারণ কোমরবিডিটি। এই সময় নতুন করে আরো 124 জন করোনায় আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে রাজ্যে এখনো পর্যন্ত 2063 জন এই রোগে আক্রান্ত হলেন। বর্তমানে 1374 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। 499 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে 31.15%। স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল নতুন দিল্লিতে গতকাল সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন 1159 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন, যা এ পর্যন্ত একদিনে সর্বাধিক। এই নিয়ে 20,917 জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠলেন। নতুন করে 4,213 জনের দেহে সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 67,152। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 2,206 জনের। এদিকে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে সোমবার রাত পর্যন্ত আরো 6,000 জন এই রোগে আক্রান্ত হওয়ায় সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে 70,702। মৃত্যু হয়েছে 2,223 জনের। সুস্থ হয়ে উঠেছেন 22,600 জন। এই রোগ গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে পৌঁছেছে কিনা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে লভ আগরওয়াল বলেন, নির্দিষ্ট কিছু এলাকায় সংক্রমণের হার তুলনামূলকভাবে বেশি বলে জানা গেছে। অবিলম্বে ওইসব অঞ্চলের সংক্রমণ কমানোর উপর জোর দিতে হবে, যাতে গোষ্ঠী সংক্রমণ এড়ানো সম্ভব হয়। তিনি বলেন, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে যে কেউই উপযুক্ত সতর্কতা অবলম্বন না করলে করোনায় আক্রান্ত হতে পারেন। স্বরাষ্ট্রমন্ত্রক সমস্ত চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের যাতায়াতের ব্যবস্থা সুনিশ্চিত করতে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে। মন্ত্রকের যুগ্ম সচিব পুণ্য সলীলা শ্রীবাস্তব এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, সমস্ত বেসরকারি ক্লিনিক, নার্সিংহোম ও ল্যাবরেটরি খোলার ব্যবস্থা করতে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 42,54,778। এর মধ্যে মারা গেছেন 2,87,293 জন। সুস্থ হয়ে উঠেছেন 15,27,109 জন। লকডাউনের সময় আকাশবাণী কলকাতা বিশেষ সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচার করছে। সন্ধ্যে 7:30 থেকে শুনছেন সমীক্ষা, করোনা ক্লিনিক, জেলায় জেলায় লকডাউন এবং স্থানীয় সংবাদ। 5 মিনিটের বিশেষ সংবাদ শোনা যাচ্ছে সকাল 9:15, দুপুর 3টে ও রাত 9:30। সকাল 9:15 সংবাদের পর শুনছেন জেলার চিঠি বা সমীক্ষা। করোনা ক্লিনিক পুনঃপ্রচারিত হচ্ছে রাত 9:30 খবরের পর। ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতা লাইভে শোনা যাচ্ছে খবর ও অনুষ্ঠান। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। তৃতীয় দফা লকডাউনের মধ্যে আজ থেকে রেল ধাপে ধাপে যাত্রীবাহী ট্রেন চালানো শুরু করতে চলেছে। 15 জোড়া বিশেষ ট্রেন নতুন দিল্লি থেকে হাওড়া, ডিব্রুগড়, আগরতলা, পাটনা, রাঁচি, ভুবনেশ্বর, মুম্বাই সেন্ট্রাল, চেন্নাই, বেঙ্গালুরু, আহমেদাবাদ ও জম্মু তাওয়াই সহ 15টি স্টেশনের মধ্যে চলবে। রেলের পক্ষ থেকে এই মাসের 20 তারিখ পর্যন্ত বিশেষ ট্রেনের সময়সূচিও প্রকাশ করা হয়েছে। হাওড়া ও নতুন দিল্লির মধ্যে ট্রেনটি নিয়মিত যাতায়াত করবে। হাওড়া থেকে এই ট্রেন বিকেল 5:05 ছেড়ে পরদিন সকাল 10টায় দিল্লি পৌঁছবে। অন্যদিকে নতুন দিল্লি থেকে ট্রেনটি বিকেল 4:55 ছেড়ে হাওড়ায় পৌঁছবে পরদিন সকাল 9:55। রেল মন্ত্রকের পক্ষ থেকে এক নির্দেশিকায় জানানো হয়েছে, কেবলমাত্র বৈধ কনফার্ম টিকিট নিয়েই যাত্রীদের অন্তত 90 মিনিট আগে স্টেশনে প্রবেশ করতে হবে। তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। কোন রকম সংক্রমণের লক্ষণ থাকলে তাদের যাত্রা করতে দেওয়া হবে না। যাত্রীদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। এছাড়া নিজেদের চাদর ও কম্বলও নিজেদেরই নিতে হবে। বিশেষ ট্রেনগুলিতে টিকিটে খাবারের দাম ধরা হবে না। কোনো যাত্রীর প্রয়োজন হলে শুকনো খাবার কিনে খেতে পারেন। রান্না করা খাবারের ব্যবস্থা থাকবে না। ট্রেনগুলির ভাড়া হবে রাজধানী এক্সপ্রেসের মতোই। তৎকাল বুকিং এর কোনো ব্যবস্থা থাকবে না। উল্লেখ্য, গত 25শে মার্চ থেকে সমস্ত যাত্রীবাহী ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে। তৃণমূল কংগ্রেস আজ থেকে দূরপাল্লার ট্রেন চালু করার কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে। সিদ্ধান্তের বিরোধিতা করে দলের সাংসদ শান্তনু সেন বলেছেন, একদিকে কেন্দ্র লকডাউন কঠোরভাবে পালনের নির্দেশ দিচ্ছে, অন্যদিকে যাত্রী ট্রেন পরিষেবা চালু করে দিয়ে নিয়ন্ত্রণ ব্যবস্থা শিথিল করে দিচ্ছে। ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিক, তীর্থযাত্রীদের নিরাপদে বাড়ি ফেরাকেই কেন্দ্রের গুরুত্ব দেওয়া উচিত বলে লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী মন্তব্য করেছেন। তিনি বলেন, যাত্রী ট্রেন পরিষেবা শুরু করার ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই, তবে এই মুহূর্তে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।
বিজেপি ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের নামের তালিকা রাজ্য সরকারের কাছে পাঠাচ্ছে। দলের রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ জানিয়েছেন, এর আগেও বিভিন্ন রাজ্যে আটকে থাকা প্রায় 12,000 শ্রমিকের তালিকা তিনি মুখ্য সচিবের কাছে খোঁজখবর নেওয়ার জন্য পাঠান, তবে সরকার সে বিষয়ে কোনো খোঁজখবরই নেয়নি। এদিকে দলের জাতীয় সম্পাদক রাহুল সিনহা অভিযোগ করেছেন, শাসক দল সাম্প্রদায়িক নীতি এবং ব্যর্থতার জন্যই করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। দীর্ঘদিন লকডাউন ও প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া সহ 7 দফা দাবিতে সারা ভারত কিষাণ সংগ্রাম সমন্বয় কমিটি পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে গতকাল রাজ্যের বিভিন্ন ব্লকে ডেপুটেশন দেওয়া হয়। লকডাউনের নিয়ম মেনেই কর্মসূচি করা হয় বলে সংগঠনের আহ্বায়ক অমল হালদার জানিয়েছেন। তেলেঙ্গানা থেকে 23 জন পরিযায়ী শ্রমিককে নিয়ে একটি বাস গতকাল রাজ্যে এসে পৌঁছেছে। কলকাতায় পৌঁছানোর পর এদের প্রথমে আলিপুরের দক্ষিণ 24 পরগনার জেলা সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ও ছাড়পত্রের পর বাসটিকে ওই শ্রমিকদের গ্রাম পাথর প্রতিমায় নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। বাড়ি পৌঁছানোর পর তাদের 14 দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকার লকডাউনের সময় চা বাগানগুলিতে 50% শ্রমিক নিয়ে কাজ করার অনুমতি দিয়েছে। এর আগে 15% ও পরে তা বাড়িয়ে 25% কর্মী নিয়ে চায়ের পাতা তোলার কাজের অনুমোদন দেওয়া হয়েছিল। টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। রাজ্যের বিড়ি কারখানাগুলিতেও 50% কর্মী নিয়ে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। লকডাউন ভেঙে বেআইনিভাবে জমায়েতের অভিযোগে পুলিশ উত্তর 24 পরগনার বসিরহাটে শুটিং করতে আসা একটি দলের 25 জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, স্বল্প দৈর্ঘ্যের একটি ছবির শুটিংয়ের জন্য বসিরহাটের রোলাইচন্ডী গ্রামে যায় ওই দলটি। সেখানে গতকাল শুটিং করার সময় স্থানীয় বাসিন্দারা করোনা আবহে সংক্রমণের আশঙ্কায় আপত্তি জানায়। এরপর শুটিং দলের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের বচসা বাধে। স্থানীয় বাসিন্দারা দলের লোকজনকে তাড়া করে, প্রাণ ভয়ে তারা অন্যত্র আশ্রয় নেয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। দলটিকে ভাড়া দেওয়ার অভিযোগে পুলিশ 2 জন বাড়িওয়ালাকেও গ্রেপ্তার করেছে। কলকাতায় লকডাউন অমান্য করায় গতকাল রাত 8টা পর্যন্ত 743 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে 128 জনকে মাস্ক না পরা ও 23 জনকে যত্রতত্র থুতু ফেলার অভিযোগে গ্রেপ্তার করা হয়। মোট 54টা গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। হুগলির ভদ্রেশ্বরের তেলেনীপাড়ায় গত রবিবার এক ব্যক্তির করোনা পজিটিভ ধরা পড়ার পর গোষ্ঠী সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশ ওই ঘটনায় এ পর্যন্ত 37 জনকে আটক করেছে। বিজেপির হুগলি জেলা সাংসদ লকেট চট্টোপাধ্যায় গতকাল ওই এলাকায় গেলে পরিস্থিতি স্বাভাবিক না থাকায় তাকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি। লকডাউন অমান্য করে খোলা দোকান বন্ধ করতে গিয়ে গতকাল শাসক দলের নেতার হাতে মুর্শিদাবাদের লালগোলা থানার 3 পুলিশ কর্মী আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। পুলিশের হাতে প্রহৃত হয়ে জখম হন প্রাক্তন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তৌফিকুল ইসলাম। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী রাজ্যগুলিকে তৃতীয় দফার লকডাউনের পরেও এর মেয়াদ সম্প্রসারিত হলে কিভাবে তারা সেই পরিস্থিতির মোকাবিলা করবেন সে ব্যাপারে বিস্তারিতভাবে এই মাসের 15 তারিখের মধ্যে লিখিত জানাতে বলেছেন। লকডাউনের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার চূড়ান্ত ক্ষমতা রাজ্যগুলির হাতে দেওয়া উচিত বলে মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর সকাল 9:15 মিনিটে।